তো মুভি শুরুতেই আমরা রিহিহোকে দেখতে পাই, যে ঘুমাচ্ছিল। তার বাবা তাকে জাগাতে আসে এবং সকালে নামাজ পড়তে বলেন। যখন সে নামাজ পড়ছিল তখন হঠাৎ সে তার ঘরের বাইরে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে দ্রুত নামাজ ছেড়ে বের হয় এবং দেখতে পায় কিছু অপরিচিত লোক তার বাবাকে হত্যা করার চেষ্টা করছে। তার বাবাকে বাঁচাতে সে তাদের ওপর আক্রমণ করে, এমনকি সে একজনের কান কেটে দেয়, কিন্তু তবুও তাকে বাঁচাতে ব্যর্থ হয়। আসলে রিহিওর বাবা একজন সন্ন্যাসী ছিলেন। তিনি অশুভ আত্মায় আক্রান্ত লোকদের সাহায্য করতেন, কিন্তু এই লোকেরা তাকে ভুলভাবে বোঝে, কারণ তারা ভেবেছিল সে কালো জাদু করছে, তাই তাকে হত্যা করা হয়। রিহিও এখন তার ভাইয়ের সাথে তার দাদির বাড়িতে থাকতে আসে। 2 বছর কেটে যায় এবং রিহিও একটি পোশাকের দোকানে কাজ শুরু করে, যাতে সে সংসার চালাতে পারে। একদিন যখন সে বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার বাবার কাকা তার দাদির বাড়িতে এসে তাকে তার বাবার পুরনো বাড়ি বিক্রি করতে বাধ্য করছে। এই কথা শুনে রিহিও খুব রেগে যায়। রিহিও কখনো বুঝতে পারেনি কেন সবাই তার বাবাকে খারাপ মনে করে। এই প্রশ্নের উত্তর পেতে সে তার বাবার শিক্ষকের বাড়িতে যায়। সেখানে সে তার বাবার একটি অদ্ভুত লাঠি দেখতে পায়, যা সাপের আকৃতির ছিল। যখন সে এটি স্পর্শ করতে শুরু করে তখন শিক্ষক পিছন থেকে এসে তাকে থামিয়ে বলেন, এটি স্পর্শ করো না। রিহিও লাঠিটির দিকে 2 বার তাকায় এবং দৃশ্যগুলো ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় যে রিহিওর মাও সাপের কামড়ে মারা গেছেন। যখন সাপটি তাকে কামড়েছিল তখন তার শরীর খুব খারাপ অবস্থায় ছিল এবং সে খুব ভয়াবহভাবে মারা গিয়েছিল। সুরভা অর্থাৎ এই শিক্ষিকা রিহিওকে বলে যে তোমার পুরনো বাড়িটি এখনও প্রার্থনা কক্ষ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখন প্রার্থনা কক্ষের একটি দৃশ্য দেখানো হয়েছে, যেখানে একজন লোক নামাজ পড়ছিল। কেউ বারবার তার কাঁধে হাত রাখে, কিন্তু এই ঘটনায় সে ভয় পেয়ে যায়। সে যখন পেছনে তাকায় সেখানে কাউকে দেখতে পায় না, কিন্তু সে খুব ভয় পেয়েছিল, তাই সে এখান থেকে পালানোর চেষ্টা করে, যেখানে রিহিও তাকে বাইরে ভীত অবস্থায় দেখতে পায়। রিহিও আসলে তার পুরনো বাড়িটি দেখতে এসেছিল। এখন এটি নামাজের স্থানে পরিণত হয়েছে। সে নামাজ পড়ার সিদ্ধান্ত নেয়। এখানেও তার সাথে অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ নামাজ পড়ার সময় লাইট নিভে যায় এবং মৃত মহিলাদের আত্মা তার চারপাশে জড়ো হয় এবং তাকে দেখে চিল্লানো শুরু করে। গৃহায়ও যখন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে পর্দার সাথে আটকে যায়। সিনটি এখানে কেটে যায় এবং ফ্ল্যাশব্যাকে চলে যায়। রিহিও দেখতে পায় এইভাবে তার বাবা এই লোকটির সমস্ত অশুভ শক্তি নিজের মধ্যে শোষণ করে। তারপর তার শরীর থেকে একটি সাপ বেরিয়ে আসে, যা অশুভ শক্তিতে ভর করা লোকটির মুখের ভিতরে যায়। সেই সাপটি তার ভিতরে গিয়ে আরেকটি সাপ বের করে আনে এবং তারপর সেই সাপটিকে মেরে ফেলে। এখন তার বাবার শরীর থেকে বেরিয়ে আসা সাপটি রিহিওকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তারপরে তার বাবা সেই সাপটিকে ধরে এবং একটি লাঠিতে পরিণত করে। আমরা যে লাঠিটি দেখেছিলাম তা আসলে একটি শক্তিশালী সাপ ছিল, যার হয়তো কিছু জাদুকরী ক্ষমতা ছিল। দৃষ্টি এখন বর্তমানে চলে আসে এবং দেখানো হয়েছে যে রিহিও ভয় পেয়ে প্রার্থনা কক্ষ থেকে পালিয়ে গিয়েছিল। সকালবেলা সব কিছু স্বাভাবিক ছিল। রিহিও তার দোকানে কাজে গিয়েছিল। আজ তার দোকানে অনেক বেশি কাস্টমার আসে। তার সহকর্মী দোকানদার ঈর্ষান্বিত হয়ে তাকে গালাগালি করতে শুরু করে। রিহিও তার কঠোর কথায় রেগে যায়। তার চোখ সম্পূর্ণ সাদা হয়ে যায় এবং সে তাকে মেরে ফেলার জন্য বিড়ালের মতো তার দিকে ঝাঁপিয়ে পড়ে। লড়াই বেশ তীব্র হয়ে ওঠে। দোকানদার এবং স্থানীয়রা লড়াই থামানোর চেষ্টা করে এবং রিহিওর সাদা চোখ দেখে সবাই ভয় পেয়ে যায়। এখন রিহিওর বন্ধু একটি ছেলে সবাইকে বলে যে রিহিও গতরাতে তার বাড়িতে গিয়েছিল, যেখানে তার বাবা তার সাথে কিছু অশুভ আত্মা রেখেছিল। সম্ভবত তাদের মধ্যে কেউ রিহিওকে ধরে ফেলেছিল। আচ্ছা, এইসব দেখে রিহিও ভীত হয়ে পড়ে, তাই সে বাড়ি ফিরে আসে। সে তার নানির তার বাবার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করে। তার নানি তাকে বলেছিল যে তার বাবা আগে অশুভ আত্মাদের সাহায্য চাইতেন এবং কাজ শেষ করার পর তিনি তাদের সবাইকে একটি ঘরে আটকে রাখতেন। অতএব সেই ঘরটি এখন অশুভ আত্মাদের আবাসস্থলে পরিণত হয়েছে। সে রিহিওকে আবার সেখানে যেতে নিষেধ করে, কিন্তু রিহিও কোনোভাবে একই ঘরের সামনে চলে যায়। সে অন্য একজনকে নামাজ আদায় করতে দেখে, কিন্তু তার নামাজ পড়তে কষ্ট হচ্ছিল। রিহিও যখন এটি লক্ষ্য করে, পরের মুহূর্তে সে দেখতে পায় যে প্রার্থনাকারী ব্যক্তির পিছনে একটি শিশু ঝুলছে, যার কারণে তার এত কষ্ট হচ্ছে। সে নিজেই নামাজ আদায় করতে আসে। নামাজ পড়ার সময় সে দেখতে পায় যে অনেক আত্মার পা তাকে ঘিরে আছে। সে ভয় পেয়ে নামাজ পড়তে শুরু করে। তার নামাজের কারণে মনে হয় একটি আত্মার খুব সমস্যা হচ্ছিল। সে তার কাটা মাথা তার সামনে ধরে। এটা দেখে সে পিছনে পড়ে যায়, যেখানে অনেক অশুভ আত্মা তাকে ঘিরে ছিল এবং তারা তাকে ধরার চেষ্টা করছিল। এরপর সে আবারও অতীতে চলে যায়। সেখানে সে দেখতে পায় তার বাবা একটি লোকের থেকে অশুভ আত্মা দূর করছে। সেই সময় রিহিও সেখানে এসেছিল, যার কারণে তার মন্ত্র নষ্ট হয়ে যায় এবং সেই সমস্ত আত্মার রিহাওর ওপর ভর করে।
এখানে একটি মোড় প্রকাশ পায় যে রিহিও কেবল এখনই নয়, তার শৈশব থেকেই সেই দুষ্ট আত্মাদের দখলে ছিল। আচ্ছা, সে আবার প্রার্থনা কক্ষে ছিল এবং সে প্রার্থনা কক্ষ থেকে তার বাড়িতে দৌড়ে গেল। অর্থাৎ দৃশ্য এখন বর্তমান সময়ে এসে পৌঁছেছে, যেখানে তার দাদির কাছে পৌঁছে সে দেখতে পেল যে সকালে যে মেয়েটিকে সে আঘাত করেছিল তার মা এসে তাকে বকাঝকা করছে। সে তার মায়ের কাছে ক্ষমা চায় এবং এখানে তার নানি তাকে বলে যে আমি তোমাকে ওই ঘরে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু রিহিও তার নানির এই কথা শুনে খারাপ লাগে। সে এখন তার নানির সাথে ঝগড়া করে আবার প্রার্থনা কক্ষে যায় এবং প্রার্থনা শুরু করে, যেখানে এবারও সে একটি নতুন আত্মা দেখতে পায়। সে দেখতে পায় যে ছোট্ট রিহিও একটি আত্মার অধিকারী ছিল এবং ছোট্ট রিহিও সেই আত্মার কোলে ঘুমাচ্ছে। এবারও যখন সে ভয়ে এই ঘর থেকে বেরোনোর চেষ্টা করে, এই ঘর থেকে বেরোনোর পরিবর্তে সে আত্মার জগতে পৌঁছে যায়, যেখানে সমস্ত আত্মা হঠাৎ তাকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কেউ তার হাত টেনে তাকে বাঁচিয়েছিল। যখন সে জ্ঞান ফিরে পেল, তখন সে তার বাবার শিক্ষকের বাড়িতে ছিল, তার বন্ধুর সাথে। তার বাবার শিক্ষক সুরভ তাকে বলেছিল যে শৈশব থেকেই তাকে অশুভ আত্মারা ধরে রেখেছে এবং তার বাবার কাকা সিন্টো তাকে ভূত ছাড়ানোর জন্য এসেছিল, কিন্তু তিনি তা সঠিকভাবে করতে পারেননি। যখন সে বাড়ি ফিরে আসে, তখন সে নিজেই সমস্ত আত্মাদের ডেকে পাঠায়। তাই সেই দিন থেকে এখন পর্যন্ত রিহিও সম্পূর্ণরূপে সেই আত্মাদের দ্বারা আচ্ছন্ন ছিল। সুরভ তাকে বলেছিল যে তার সুস্থ হওয়ার জন্য এখনও ভূত ছাড়ানোর প্রয়োজন। দিন কেটে গেল এবং রিহিওর অবস্থা আরও খারাপ হতে লাগল। তার স্বাস্থ্যেরও উল্লেখযোগ্য অবনতি হলো এবং সে সর্বত্র, এমনকি তার কর্মক্ষেত্রেও আত্মা দেখতে শুরু করল। যখন রিহিওর নানি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে এলেন, তখন যে খালা, যার মেয়ে রিহিও হত্যা পড়েছিল, সে আবার সেখানে দাঁড়িয়ে রিহিওর নানিকে অপমান করতে শুরু করল। এটি দেখে রিহিও কি ঘটেছে বুঝতে না পেরে তার মধ্যে এক অদ্ভুত শক্তি তৈরি হতে শুরু করল এবং তার থেকে একটি সাপ বেরিয়ে আসে, ঠিক তার বাবার শরীর থেকে বেরিয়ে আসা সাপের মতো। সাপটি গিয়ে খালাকে কামড়ে দেয়। গ্রামবাসীরা এই পুরো দৃশ্যটি প্রত্যক্ষ করেছিল। সবাই এখন বিশ্বাস করতে শুরু করল যে গ্রামে রিহিওর নানি নিশ্চয়ই এই সব কাজ করেছেন। গ্রামবাসীরা তাদের তাড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সুরভ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল। সে বলল, যদি নানি এইসবের জন্য দায়ী হন, তাহলে আমাদের নিজেদের আসল আচার অনুষ্ঠান করা উচিত। এই আচার অনুষ্ঠানের ভিতরে একজন জীবিত ব্যক্তিকে শুইয়ে দেওয়া হয়, মৃতদেহের মতো কাফনে মুড়ে দেওয়া হয় এবং এই পাপের পরিণতি ভোগ করতে বাধ্য করা হয়। যদি তারা পাপ করে থাকে, তাহলে তারা ঘটনাস্থলেই মারা যান, আর যদি না করে থাকেন, তাহলে তারা জীবিত থাকেন। যেহেতু তিনি এসব কিছুই করেননি, তাই পরদিন রাতে তার নানি যে নির্দোষ তা প্রমাণের জন্য আয়োজন করা হয়। রিহিও তার নানির সেই আয়োজন দেখা বাদ দিয়ে এসে সেই ঘরে নামাজের জন্য যায়। এখানে অনেকগুলো আত্মা তাকে ভয় দেখানো শুরু করে, কিন্তু আজকে সে ভয় পায়নি, বরং সে আজকে সবাইকে চিৎকার দিয়ে ভয় দেখায়, কারণ সেও এখন খুব শক্তিশালী হয়ে গিয়েছিল। এখানে আমরা নানিকে আত্মার একটি পৃথক জগতে যেতে দেখেছি, যেখানে তিনি অত্যন্ত ভীত হয়ে পড়েছিলেন। তিনি এক ঘর থেকে অন্য ঘরে যায় এবং আত্মা দেখে, এবং শেষে একটি ঘরে পৌঁছানোর পর সে রিহিওকে একটি ঘরে আত্মাদের মধ্যে বসে থাকতে দেখেছিল। এটি দেখে সে ভয়ে জোরে চিৎকার করে ওঠে এবং বাস্তব জগতে তার জ্ঞান ফিরে আসে। তাকে জীবিত দেখে সবাই জানত যে নানি সেখানে ওই খালার হত্যার সাথে জড়িত ছিলেন না। এখন তার নির্দোষতা প্রমাণিত হওয়া সত্ত্বেও নানি খুব ভয় পেয়ে যান এবং গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাওয়ার আগে সে রিহিওকে বলে যে আমি সম্পত্তি তোমার বাবার কাকা সিন্টোথের কাছে ছেড়ে যাচ্ছি। সিন্টোথের নাম শুনে রিহিও এত রেগে যায় যে তার চোখ কালো হয়ে যায়। কেউ তার উপরে ভর করেছে এবং সে নানিকে বলল যে সিন্টোথি তার বাবার মৃত্যুর জন্য দায়ী। যে তাকে হত্যা করার চেষ্টা করেছিল তাকে সে কামড় দিয়েছিল। তার বাবার মৃত্যুর পর সে সিন্টোথের সাথে সেই লোকটিকে দেখেছিল। চাচা গ্রামবাসীদেরও জড়ো করেছিলেন যাতে তাদের বাড়ি ছেড়ে যেতে হয়। সে অদ্ভুত কণ্ঠে বলল, সিন্টোথ আমাদের বাবাকে হত্যা করেছে। এই কণ্ঠস্বনা এতটাই ভয়ঙ্কর ছিল যে নানিকে তার কান বন্ধ করতে হয়েছিল। এইসব বলার পর রিহিও অজ্ঞান হয়ে গেল। রিহিও সন্ধ্যায় জ্ঞান ফেরে, কিন্তু সে কাজে যায়নি। জ্ঞান ফিরে আসার সাথে সাথেই সে কাজে চলে গেল এবং তাকে জানানো হলো যে দেরি হওয়ার কারণে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তাকে তার বাকি বেতন দেওয়া হয়েছিল এবং চলে যেতে বলা হয়েছিল। রিহিও বাড়ি ফিরে অঝরে কাঁদতে শুরু করে। তার কান্নায় দুঃখ পেয়ে তার ভেতরের শক্তি জেগে ওঠে এবং তার ভেতর থেকে একটি সাপ বেরিয়ে আসে এবং তার মালিককে কামড়ে দেয়, যার ফলে তার মালিক মারা যায়।
রিহিওর ঘটনার পর নানি আতঙ্কিত হয়ে পড়ে এবং কিছুই বুঝতে পারে না। সে সবসময় সাপের ভ্রান্ত ধারণা পোষণ করত, অর্থাৎ সে সবসময় সাপ দেখতে শুরু করে। রিহিওর ভাই যখন জল চাইতে এসেছিল তখনও সে কিছুই বুঝতে পারেনি। সে দেখতে পেল একটি সাপ রিহিওর ভাইকে মেরে ফেলতে চলেছে। সে সাপটিকে ধরে মেরে ফেলার চেষ্টা করল। সে সাপটিকে দেয়ালে জোরে আঘাত করতে শুরু করল। রিহিওর ভাইকে বাঁচানোর চেষ্টা করল। রিহিও যখন এসে পৌঁছালো তখন সে নানিকে তা করতে বাধা দিল, কিন্তু নানি থামল না। হঠাৎ যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে বুঝতে পারে যে সে সাপকে মেরে ফেলেনি, বরং রিহিওর ভাইকে মেরেছে। হ্যালুসিনেশনের কারণে সে বাচ্চাটিকে সাপ ভেবে ভুল করেছিল এবং এটি তাকে গভীরভাবে কষ্ট দেয়। সে ইতিমধ্যেই খুন করেছিল। আগে তাকে খুনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং এখন সে আসলে খুন করেছে। তার মানসিক অবস্থাও ভালো ছিল না, তাই সে আত্মহত্যা করে বসেন। নানিকে মৃত দেখে রিহিও অজ্ঞান হয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে তার বাবার কাকা সিনটোথের গাড়িতে ছিল, যিনি তাকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এটি দেখার পর সে আবার অজ্ঞান হয়ে যায়। দ্বিতীয়বার যখন সে জ্ঞান ফিরে পায় তখন সিনটোথের বাড়িতে, যেখানে সিনটোথের স্ত্রী তাকে দেখে এবং নরম কণ্ঠে তাকে ব্যাখ্যা করে, বাবা, তুমি যা ভাবছ তা সম্পূর্ণ ভুল। সিনটোথ তুমি যা ভাবছ তা নয়। সে তোমার বাবার সম্পত্তি চায় না, তার নিজের অনেক টাকা আছে। সে নিজের টাকা দিয়ে একটি মন্ত্র পাঠশালা তৈরি করেছে, যেখানে বাচ্চাদের ভূত প্রত্যারণা শেখানো হয়। সে বাসিন্দাদের আরও ব্যাখ্যা করে যে এখানে যা কিছু ঘটেছে তা তোমার বাবার মৃত্যুর কারণে, তোমার দাদির মৃত্যুর কারণে। এর জন্য নিজেকে দায়ী করো না। অশুভ আত্মা তোমাকে এটা করতে বাধ্য করেছে। আচ্ছা, রাত হয়ে যায় এবং সিনটোথের স্ত্রী তার ঘরে ঘুমোতে যায়। রাতে তাকে স্বপ্নে রিহিওর ভাই দেখানো হয়, যে তাকে বলে যে রিহিও সেই প্রার্থনা কক্ষের সাথে যুক্ত এবং যদি তার জীবন বাঁচাতে হয় তাহলে তার থেকে সেই আত্মাদের দূর করতে হবে এবং তার জন্য সেই সাপের অ্যাথলেটিক্স লাঠিটি প্রয়োজন, যা তার বাবার শক্তির মাধ্যমে তৈরি করা হয়েছিল। ভোরবেলা সিনটোথ লাঠিটি পেতে সেই প্রার্থনা কক্ষে যায়। এই ঘরে সেই লাঠিটি খুঁজতে খুঁজতে সে অদ্ভুত কালো জাদুর জিনিস দেখতে পায়। সেখানে সে কিছু মন্ত্র লেখা দেখতে পায় এবং সে বুঝতে পারে এই সব কাজ করছে রেহাইয়ের শিক্ষক। এটা দেখে সিনটোস তার কাছে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করেছো? এরপরে সে বলে, যখন রিহাওর বাবা মানুষের ভূত তাড়ানো শুরু করেছিল তখন লোকেরা আমার কাছে আসা বন্ধ করে দিয়েছিল, যার ফলে বাবার সম্পত্তি বাড়তে শুরু করে এবং কমতে শুরু করে। আমার নাম কমতে শুরু করে এবং সিমরির প্রভাব বৃদ্ধি পায়, কিন্তু পরে আমি তা সহ্য করতে পারলাম না, তাই আমি তাকে হত্যা করার পরিকল্পনা করলাম। আসলে সিনটোথ সিমরির কাকা দোষী ছিলেন না, বরং সিমরির শিক্ষক সুরভ তার সম্পত্তি দখল করতে চেয়েছিল। তাই যখন রিহিও গ্রামে ফিরে আসেন এবং সুরভর সাথে দেখা করেন, সুরভ ইচ্ছাকৃতভাবে তাকে প্রার্থনা কক্ষে ফেরত পাঠিয়েছিল, যাতে সে আবার সেই শক্তির অধিকারী হতে পারে যা দিয়ে সিনটোট শৈশবে তার জীবন বাঁচিয়েছিল। পুরো সত্য জানার পর সিনটোট একটি লাঠি নিয়ে রিহাইও কাছে ফিরে আসে। তাকে ভূত থেকে বের করে দেওয়ার জন্য রিহাইওকে এমন একটি ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে অনেক পুরুষ ছিল এবং এই পুরুষদের মধ্যে একজন ছিল সেই ব্যক্তি যে রিহিও দাবাকে হত্যা করেছিল। তাকে দেখে রিহিও রেগে যায় এবং অশুভ শক্তি আবার তার ওপর নিয়ন্ত্রণ নেয়। তার চোখ অদ্ভুত হয়ে ওঠে এবং সে পাগলের মতো চিৎকার করে সিনটোথকে আক্রমণ করার জন্য এগিয়ে যায়, কারণ সে ভেবেছিল যে সিনটোথ তার বাবাকে হত্যা করেছে। কিন্তু এখানে সিনটোথ সত্য বলে যে সে নয়, সুরভ তোমার বাবাকে কালো জাদু দিয়ে হত্যা করেছে। রিহিও চিৎকার করে বলে, আমি এখানে সেই লোকটিকে দেখেছি যে আমার বাবাকে হত্যা করেছে। সেই সময় সিনটোথ স্বীকার করে যে ছেলেটি আমার ছেলে এবং আমি মাত্র 2 বছর আগে জানতে পারি যে আমার ছেলে তোমার বাবার হত্যায় সুরভর সাথে জড়িত ছিল এবং আমি এই সত্যটি কেবল আমার ছেলেকে বাঁচানোর জন্য লুকিয়ে রেখেছিলাম এবং সেই কারণে তোমার পরিবারকে অপমানিত করা হয়েছিল এবং তোমার পরিবারকে অনেক সহ্য করতে হয়েছিল। তোমার নানি মারা গিয়েছিলেন, তোমার ভাই মারা গিয়েছিলেন এবং আজ পর্যন্ত আমি এর জন্য অনুতপ্ত। রিওর রাগ এখনও সিনটোথের ওপর ছিল। সর্বোপরি সে এত বড় সত্য কিভাবে লুকিয়েছিল? সিনটোথকে তার অপরাধের শাস্তি দেওয়ার জন্য সে তার নিজের ছেলেকে অশুভ শক্তিতে আচ্ছন্ন করে এবং সেই ছেলেটি তখন ভোগান্তিতে পড়ে এবং তাকে হত্যা করে। অদ্ভুত শব্দ শুনে সিনটোথের স্ত্রী ঘরে এসে দেখে যে সিনটোথ ইতিমধ্যেই মারা গেছে এবং যে তাকে হত্যা করেছে সে তার নিজের ছেলে। সে প্রথমে ভূত প্রত্যারণার মাধ্যমে তার ছেলেকে জ্ঞানে ফিরিয়ে আনে এবং যখন তার ছেলে দেখে যে সে তার নিজের বাবাকে হত্যা করেছে, এটা দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। বলা হয় যে এই অপরাধের অনুশোচনা তার মনে স্থান করে নিয়েছিল এবং এর কারণে সে আত্মহত্যা করে নেয়, নিজের জীবন নিয়ে নেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। সিনটোথের স্ত্রী বুঝতে পেরেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে রিওর ভূত প্রত্যারণা করা প্রয়োজন।
তার সমস্ত দুঃখ ভুলে গিয়ে সে তার ছেলের কাছে গেল। স্বামীর মৃত্যুকে একপাশে রেখে সে রিহিওর ভেতর থেকে ভূত বের করে দিতে শুরু করল এবং তারপর তার ভেতরের সমস্ত অশুভ শক্তি দূর করল। অশুভ শক্তি তার শরীর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই রিহিও পুরোপুরি স্বাভাবিক হয়ে যায় এবং পরের দিন আমাদের সিন্টোথ এবং তার ছেলের অন্ত্যেষ্টিক্রিয়া দেখানো হয়। রিহিও খুব দুঃখিত অনুভব করছিল, কিন্তু এবারও সিন্টোথের স্ত্রী, যিনি খুব ভালো মহিলা ছিলেন, তিনি রিহিওকে ভালোবাসার সাথে ব্যাখ্যা করলেন যে তুমি এই সবের জন্য দায়ী নও, তোমার নিজেকে এই সবের জন্য খারাপ ভাবা উচিত নয়। এই সব ঘটেছে সেই অশুভ শক্তির কারণে যা আমি ভূত থেকে তোমার শরীর থেকে বের করে দিয়েছি এবং এখন তুমি পুরোপুরি স্বাভাবিক। সিন্টোথের স্ত্রী তাকে আরও বলেছিল যে অশুভ শক্তি যে তোমাকে আচ্ছন্ন করেছিল, যে জিন তোমাকে আচ্ছন্ন করেছিল, তার নাম ছিল কংসব, যে একজন অত্যন্ত শক্তিশালী জিন। সেই জিনেরই কিছু যোগসূত্র ছিল। যে লাঠি দিয়ে রিহাইওকে বহিষ্কার করা হয়েছিল তার ভিতরেও কিছু শক্তি ছিল। তাই সিন্টোথের স্ত্রীও সেই লাঠিটি ধ্বংস করে দেয়, যাতে আজ থেকে বাসিন্দাদের এই ধরনের কোনো শক্তির সাথে কোনো সম্পর্ক না থাকে। এবং সিনেমাটি এখানেই শেষ হয়।